ভাইয়া, সৃজন ভাইয়া শুনেছি কেমন উইয়ার্ড স্বভাবের লোক। রাহাত হেসে দিয়ে বলে, ওর কথা শুনলে সব ভালো। আসলে কখনো খালামণি ওকে বকাও দেয়নি তো, তাই একটু বদমেজাজি। তবে কুহুর সাথে ভালো। ওখানে গেলেও সব ঠিক থাকবে। আমাদের কুহু তো ভদ্র মেয়ে। কুহু চোখগুলোকে বাঁকা করে রাহাতের দিকে তাকায়। কুহুর মাথায় হাত দিয়ে বলে রাহাত। সত্যি তুই লক্ষ্মী মেয়ে। চোখ মুখ উল্টে গাল বাঁকিয়ে নুসাইবা তাকায় তাদের দিকে আর হাত দিয়ে মাছি ছাড়ার মতো বলে, ড্রামা। এই, তোমরা যাও তো, আমি রেডি হব। হো হো করে হেসে দেয় সবাই। কুহু ওদের দিকে তাকিয়ে হাসছে, তবে মনের মধ্যে চাপা এক হতাশা। ভাই বোনকে রেখে চলে গেলে আবার কবে আসবে এই দিন? একটা মানুষ এসে তার জীবন থেকে সব নিয়ে নিল, আর কুহু, সে তো দেখলো আর দিয়ে গেল সুখগুলো। বিকেলের আমেজ বাড়িতে আসতে ধীরে মানুষ বেড়েছে বেশ। সবার মুখে মেকআপের প্রলেপ দেওয়া, কেউ শাড়ি তো কেউ জামা পরে ঘুরছে। দারুণ করে লাইটিং করা হয়েছে বাড়ির উঠোনটা। নিজ মনে একটা চেয়ার টেনে বসে আছে অন্তিক। না, তার উদ্দেশ্য অনুষ্ঠান একদমই নয়। তার উদ্দেশ্য কুহু কখন আসবে এখানে, কারণ রুম জুড়ে তো মানুষের অভাব নেই। আর বিয়ে বাড়িতে এসব আলোচনা করার মতো পরিবেশ নেই। তবে কুহু কি আজ সাজবে? না, কালকে তো সাজলো না, আজকেও সাজবে না। কারণ কুহু বিয়ের পর কখনোই তেমন সাজেনি। কিছু সময় পরে সকালে সেই মেয়েটি অন্তিকের সামনে আসলো, কিন্তু এবার স্নিগ্ধ হাসি ঝোলানো। অন্তিক মেয়েটার দিকে তাকিয়ে প্রশ্নতুক হলো। মেয়েটি হাসিটা আরো প্রসারিত করে, তবে একটু লজ্জা ও বিভ্রান্তি। আসলে ভাইয়া, সরি বলতে এসেছিলাম। আমি সকালের জন্য আপনার সাথে অনেক রুট হয়েছিলাম তো তাই। ভর কালো অন্তিক। আরে না না, এমন বলছেন কেন? ভুলটা আমারই ছিল। না আসলে আমি সরি। আপনি আব্বুর পরিচিত, আগে জানলে তাহলে অমন কিছুই হতো না। ইটস ওকে, সরি আমিও। কিন্তু আপনার আব্বু? হ্যাঁ, আমার আব্বু আপনাদের ফ্যাক্টরিতে জব করে। ও, আপনার আব্বুর নাম কি? আমি আপনার ছোট ভাইয়া। তুমি বলতে পারেন, চাইলে তুইও বলতে পারেন, তবে আপনি বলবেন না। অন্তিকের মুখে ফুটে ওঠে অনাবিল প্রফুল্লতা, আর খুবই মিষ্টি করে বলে, ঠিক আছে, তোমার আব্বুর নাম কি? আর তোমার নাম? আমি নীলই, সবাই নীল বলে। গায়ে জড়ানো মেরুন রঙের শাড়ি আর ঠোঁটে ভারী লিপস্টিক দিয়ে বেরিয়ে আসে কুহু। তবে চোখ থামে তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা অন্তিকের দিকে। একটু তাকিয়ে নেয় কুহু, কি সুন্দর হেসে হেসে কথা বলছে সে। তারপর নিজের মতো করে সামনে চলে যায়, যেখানে অনুষ্ঠানের জন্য ফল মিষ্টি সাজানো হচ্ছিল। নিজের কথায় মত্ত অন্তিক কুহুকে এত সময় খুঁজলো, তবে কুহু তার পাশ দিয়ে চলে গেল, দেখলই না। কুহুর এতে অবশ্য কিছু যায় আসে না। সে সাজতে চায়নি, ওদের সাজানো দেখছে কুহু মন দিয়ে। বাড়ির উঠোনেই একটা বড় টেবিলে বসে মেয়েরা এগুলো করছে। রুমগুলো ভর্তি, বসার জায়গা নেই। মিষ্টিগুলো খুব আকর্ষণীয় লাগছে কুহুর কাছে। হুট করে মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে কেন ভেবেই কুহু উঠে ওখান থেকে একটু পেছনে গিয়ে বসে। তবুও তার ওই খেতে ইচ্ছে করছে। বিয়ে বাড়িতে কি বলা যায়, আমাকে মিষ্টি দাও, খাবো? কুহু মেহমান, তার বুঝি লজ্জা লাগবে না? শাকিলা বেগম হলে কথা ছিল, ওনাকে বললে এনে দিতেন। কুহু এত কিছু ভাবা বাদ দিয়ে ফোনের স্ক্রিনটা অন করলো। টাইমটা দেখে মনে পড়লো, ইস, এখন তো সৃজন ভাইয়ার চলে আসার কথা, এখনো আসছে না কেন? ভাবনার মাঝে 1 কেজির একটা প্যাকেটের মিষ্টির বক্স কেউ কুহুর মুখের সামনে ধরলো। হুট করে এমন হওয়াতে তো ভরকালো কুহু। চোখ তুললো মানুষটাকে দেখার জন্য। হালকা ধূসর চোখ, লম্বা চুলগুলো, চোখের পাপড়িগুলো ঘন, তীক্ষ্ণ চোয়াল, আর সব শেষে একটা মন ভোলানো সামনে থাকা মিষ্টির মতো হাসি। চিনল কুহু, কয়েকবার ছবি যে দেখেছে লোকটার। কুহু উৎসুক হয়ে বলল, সৃজন ভাইয়া কেমন আছেন? সামনে থেকে প্যাকেটটা একটু সরালো সৃজন। কুহু সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। কুহুকে নিষ্পল্লব এক দৃষ্টিতে দেখে নেয় সৃজন। বড় হয়ে গিয়েছে কুহেলিকা। কুহু প্যাকেটের দিকে তাকিয়ে বলে, কুহু হাসবে নাকি কিছু বলবে বুঝতে পারছে না। প্রফুল্ল হয়ে বলে, ওদের জন্য আনা মিষ্টি আমার সামনে ধরে রেখেছেন, মানুষ কি বলবে?
সজীব হাস্য মুখ ভঙ্গিতে একটি মিষ্টি নিয়ে খায়। সৃজন ইশারায় বলে আরো খাও, তবে কুহু লজ্জা পায় একটু। আত্মীয় হলেও চেনে না কুহু, তাকে পার্সোনাল ভাবে, তাই আর নিল না। সৃজন টেবিলে প্যাকেটটা রেখে পকেট থেকে টিস্যু বের করে কুহুর হাতে দিল, হাত মোছার জন্যে, আর মৃদু হেসে বলল, আস্তে ও ভদ্রতা রেখে কুহু বলল, ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? ভেতরে আসুন, অনেক জার্নি করে এসেছেন তো। পেছন থেকে রাহাত আসে আর বলে, কুহু নে, এগুলো ফুপুর হাতে দিবি, আর ওকে আমি রুমে দেখাচ্ছি, যা। রাহাতের হাতে কয়েকটা প্যাকেট কুহু নিয়ে নেয় আর হাসি দিয়ে স্থান ত্যাগ করে। সৃজনের উদ্দেশ্যে রাহাত বলে, চলো, আজকে হলুদ তো, তাই এত গান বাজনা। তারা চলে যায় বাড়ির ভেতরে। অন্তিক মেয়েটার সাথে তখনও কথা বলছিল। সামনে রাহাতকে কারোর সাথে দেখেও না দেখার মতো করে চোখ ফেরালো সে। অনুষ্ঠান শুরু হয়েছে সেই কখন। সৃজন বাড়ির মানুষদের সাথে অল্প একটু আধটু কথা বলেছে, যেহেতু সবাইকে চেনে না। মেরুন রঙের পাঞ্জাবি পরেছে সে আর রাহাত। রাহাত কিনেছিল, তাই নিজের মতোই কিনেছে সৃজনের জন্য। রাতের অনুষ্ঠানগুলো সত্যি সুন্দর হয়। স্টেজের একপাশে বসে কুহু দেখছে সবাই পায়েলকে হলুদ লাগাচ্ছে। নুসাইবা নিজেকে নিয়ে ব্যস্ত, আর সায়র সে নুসাইবাকে বিরক্ত করতে ব্যস্ত। হাতের ফোনের ক্যামেরা অন করে সেলফি তুলছে নুসাইবা, আর পেছন থেকে হুট করে সায়র এসে হাজির। সরুন তো, কখন থেকে ডিস্টার্ব করছেন? দেখছেন তো ছবি তুলছি। আমাকে নিলে সমস্যা কি ছবিতে? কালকে বললেন আমি যাইনি, এখন যে এমন করছেন। আমি যদি আপনার ঘাড় মটকে দিই? মটকাবে না জানি তো, কারণ আমি তোমার ভালো ভাইয়া না? হজম হলো না নুসাইবার। ফোঁস করে উঠল সে। ভাইয়া মানে কি রাহাত ভাইয়ার মতো বলল? হ্যাঁ, হতেও পারে, উনি তো কুহুকে পছন্দ করেন। তাহলে এত নাটক করে কেন? ওদের মেলাতে চায়, আবার নিজেও জ্বলে, নুসুকেও জ্বালায়। আপনার নাটক শেষ হলে আমাকে যেতে দিন ভাইয়া। শেষের কথাটা টান দিয়ে বলে নুসাইবা। তবে ভাইয়াটা এবার সায়রের পছন্দ হলো না। নিঝু বলে নিজেরই অপছন্দ হওয়ার বিষয়টা অদ্ভুত খুব। তবে সায়রের এই অনুভূতিটাই হচ্ছে। ছো মেরে ফোনটা নিয়ে নিল সায়র নুসাইবার কাছ থেকে। আমি তুলে দেব, তুমি ওইদিকে দাঁড়াও। লাগবে না, ফোন দিন। দেব না ফোন, দাঁড়াও আমি তুলে দিব। তেতে ওঠে দিন বলছি নুসাইবা। ফোন আমার, দিন বলছি আমার ফোন। আপনাকে পিক তুলে দিতে কে বলেছে? শুনুন, দিন ফোন আমার। নুসাইবার এমন রেগে যাওয়া দেখে সায়রের ভালো লাগলো, আর ছুট লাগালো। দেব না, নিয়ে নাও। ওর পেছনে ছুটে নুসাইবা বলে, ভালো লাগে না, দিন ফোন, না হলে আমি বড় ফুপুর কাছে বিচার দিব। দাও বিচার। আম্মু কিছু বললে আমিও তোমার নামে বিচার দেব। কি বিচার দিবেন? আমি কি করেছি? অনেক কিছু করেছো, আপাতত আমার থেকে ছবি তুলতে মানা করছো। আমি নিজে বললাম, তবুও অ্যাটিটিউড দেখিয়েছো। ভালো লাগে না। বলেই দুজন ছুট লাগায় স্টেজের উপর। সায়র পায়েলের বসার সোফাগুলোর পেছনে, নুসাইবা ওকে ধরার জন্য ওর পিছু ওদিকে। ওদের এগুলো দেখে কেউ বিরক্ত হচ্ছে, আবার কেউ হাসছে। ঝাঁপ দিয়ে সায়র নেমে যায় স্টেজ থেকে। নসু শাড়ি পরে আছে, তাই ঝাঁপ দিতে নিলে হোঁচট খায়, আর ধরাম করে পড়ার আগে একটা শক্ত হাত ওর বাহু চেপে ধরে। নুসাইবা ভয়ে বড় বড় করে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। সৃজন মাথা নেড়ে বিরক্তি নিয়ে বলে, ওর থেকে নিজেকে সরিয়ে বলে, সরি ভাইয়া, আসলে আমার। পেছন থেকে সায়র ওদের মাঝে এসে ফোনটা নুসাইবার হাতে দিয়ে সৃজনের দিকে তাকায়। নুসাইবাকে ছোঁয়াটা পছন্দ হয়নি, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নেয়। সরি, বাট চিনলাম না। সায়রকে দেখে নুসাইবা বলে, এটা সৃজন ভাইয়া, আমার খালামণি ছেলে, আর এটা আমার ফুপুর ছেলে সায়ের। সম্পূর্ণ করতে দিল না সায়র কথাটা। ও ভাইয়া আপনি? সরি, বাট আগেই দেখিনি তো। সরি। সৃজন নিচের হাত বাড়িয়ে বলে। সায়র হাত মিলিয়ে বলল। সায়র? অতঃপর দুজন বুকে হাত দিল। নুসাইবা ফোন পেয়ে চলে গেল সামনে থেকে। সৃজনকে সায়র বলল, কুহু তাহলে আপনার সাথে যাবে কাল?
বলুন। সায়র মাথা দোলায় আর সৃজনের পেছনে বসে থাকা অন্তিকের দিকে তাকায়। অন্তিক সুদর্শন সৃজনের চেয়ে, তবে সৃজনের কথাই একটু অন্যরকম ভাব আছে। শ্যামবর্ণ মুখটা আর অন্তিক ফর্সা, এতটুকুই তফাৎ। সায়র কিছু সময় কথা বলে বলে, বলুন ওইদিকে। সায়র মাথা নেড়ে বলল, দেখেছিলাম একটু আগে এখানে, বাট এখন কোথায় জানি না। ভেতরে গিয়ে দেখুন। রাতে হাতে ছোট্ট মলম নিয়ে পায়ের মধ্যে লাগাচ্ছে কুহু। সৃজনের কণ্ঠ শুনে সে অনুমতি দিল রুমে আসার। রুমগুলোতে মানুষ কমে গিয়েছে, সবাই স্টেজের কাছে। রুমের দরজা একটু ঠেলে ভেতরে প্রবেশ করে সৃজন। কুহুর হাতে মলম দেখে তড়িৎ বেগে ওনার কাছে যায় আর বলে, কুহু পা দেখিয়ে বলল, তেমন কিছু না, ওই যে স্টেজের পাশে কাঠের সিঁড়িগুলো আছে না, ওটাই বিনারি ছিল আর পায়ে লেগেছে। দেখি বলে পায়ের দিকে তাকায় সে। তেমন চোট লাগেনি, তবুও কম না। সৃজন কিছু ভাবে আর কল দেয়, নুসাইবাকে আসতে বলে। তারপর কুহুর পাশে বসে বলে, লজ্জা পায় কুহু আর গলা খাকারি দেয়। সৃজনও আলতো হেসে দেয় ঠোঁট টিপে। তারপর বলে, কুহু চোখ ছোট করে ভেবে বলে, কোলে নিয়েছেন কিনা মনে নেই, তবে একবার আমাকে থাপ্পড় দিয়েছিলেন, একদম 5 আঙ্গুল বসিয়ে দিয়েছিলেন। তারপর তো আর আপনাকে দেখলাম না, দেশে আসলেন না। অতীত চারণ দেয় সৃজন একটু। কুহেলিকাকে একবার একটা থাপ্পড় দিয়েছিল, কুহেলিকা তাকে মনে রেখেছে থাপ্পড়ের জন্যে। এটা করে তাহলে ভালোই হলো। আগের কথা মনে করে লাভ নেই। এর মধ্যে নুসাইবা আসে রুমে। ওদের হেসে হেসে কথা বলতে দেখে সামনে এসে বলে, आप लोगों के बीच हमारा क्या काम सृजन जी? হাস্য উজ্জ্বল মুখটা স্বাভাবিক হয়ে গেল নিমেষেই। নুসাইবা ঠোঁট উল্টে দেখলো। সে এসে দেখলো কত পীড়িত, আর এখন আবার নর্মাল হয়ে গেল যে। নাটক। কুহুর হাতের মলমটা নিয়ে দিতে নিলে সৃজন বলে, মানুষের বাসায় এত কিছু কোথায় পাবো? তাহলে আমি চলে যাই। নুসাইবা মিনমিন করে বলে, সুন্দরী ছিল, লেফটে ফেলেছে আগে। কুহু বলে, বিনা কারণে তো করিনি। রাশভারী কণ্ঠে সৃজন বলল। কুহু নাকচ করলে আর মাথা দুলিয়ে বলল, ভাইয়া দেব না আমি, এমনিতেও হাত নষ্ট হয়ে গিয়েছে। নুসাইবা ফোঁস করে বলে, ঠিকই তো, ওই জাউরাটার জন্য মেহেদি দিতে পারলি না। এখন দে, বস, আমি আনছি। হতাশ হলো কুহু আর বলল, তুইও নুসু? আর উত্তর পায় না কুহু কারো কাছ থেকে। নুসাইবা দৌড়ে গিয়ে মেহেদি নিয়ে আসে। সৃজন কুহুর পায়ের কাছে বসে ফোন দেখছে। নুসাইবা বিছানায় বসে যেই হাত ভালো ওই হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। একটা জিনিস বারবার চোখে পড়লে দৃষ্টিকটু লাগে, এটা সঠিক। অন্তিকের ব্যবহারও একই কাজ বিরক্ত করছে সায়রকে। একটা মেয়ে একটু পর পর অন্তিককে এটা ওটা দিচ্ছে, আর অন্তিকও হেসে হেসে মুখে তুলছে। তার উপর এত হেসে কথা বলা। সায়র তাদের কাছে গেল। অন্তিক ও নিলয়ের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনাদের আজ এত একা থাকতে কেন দেখা যাচ্ছে? অন্তিক মাছি ছাড়ানোর মতো বলল, কুহু কোথায়? ওর খোঁজ নেওয়ার সময় তোর আছে, চলে গেলে কেঁদে মরবি। কই যাবে? বড় করে হাই তোলে সায়র। অন্তিক উঠে দাঁড়িয়ে নিলয়ীকে বলে, নীল, তুমি শাহরুর সাথে কথা বলো, আমার একটু পার্সোনাল কাজ আছে। নিলয়ী মাথা দোলায় আর অন্তিক চলে যায়। সায়র মেয়েটাকে দেখে না, মেয়েটা সুন্দর, তবে
এত কি ভাব এদের। এই মেয়েটা সায়রের বাবার কোনো এক পরিচিত লোকের মেয়ে, কিন্তু অন্তিককে চিনল কি করে? সিঁড়ি দিয়ে উঠে এসে অন্তিক প্রতিটি রুমে একটিবার করে উকি দিচ্ছে আর কুহুকে খুঁজে চলেছে। এর মধ্যে ডাক পড়ে পেছন থেকে তার ফুপার। অন্তিক পেছন ঘুরে দেখে ওনার হাতে বেশ কিছু প্যাকেট, আর উনি নিতে পারছেন না একা। অন্তিক কাছে গিয়ে ওনাকে সাহায্য করতে আবারও নিচে নেমে গেল। সায়রের সাথে কথা বলে নিলয়ীর হঠাৎ বলে, ভাইয়া আমার একটু কাজ আছে, উপরে গেলাম কেমন? সায়রও কথা বলে এত সময় মেয়েটাকে চিনে নিয়েছে, আর তাই সে নিজেও হেসে হেসে কথা বলছে। কেননা মেয়েটার পরিবারের মানুষ খুব ভালো, বিশেষ করে তার বাবা। মাথা নেড়ে সাই দিলে নিলয়ী উঠে চলে যায়। অন্তিক ওখানেই কাজ করছিল। নিলয়ী ওদিকে ভ্রুক্ষেপহীনভাবে তাকিয়ে উপরে চলে যায়। বেশ অনেক সময় নিয়ে নুসাইবা কুহুকে মেহেদি দিয়ে দিচ্ছে, আর সৃজন কুহুর হাতের দিকে নিষ্পলক তাকিয়ে দেখছে। সাদা হাতে মেহেদি পরতেই কেমন সুন্দর লাগছে। আবার কুহুর দিকে তাকাই একটু, কুহু বিরক্ত খুব, তবুও দিচ্ছে। মেহেদি দেওয়া শেষ হলে কুহু উঠে দাঁড়িয়ে বলে, উফ, এত সময় বসে থেকে আমি শেষ, আর মনে হয় হাঁটতে পারবো না। নুসাইবা হেসে দেয় ফিক করে আর বলে, এত সময় তুই একা বসেছিলি? আমিও ছিলাম। এবার ফিস দে, একদম পার্লারের মতো করে দিয়ে দিলাম তো। সৃজন কুহুর হাতের দিকে তাকিয়ে দাঁড়াই আর বলে। কুহু একটু নাটকীয় হাসে। নুসাইবা বলে, দেখতে হবে না কে দিয়ে দিল? নসু বলে ওঠে, হ্যাঁ, তাই তো বলি, আমার ডিজাইনের প্রশংসা, তাও আপনার মুখে। কুহু বলে। হয়েছে, আমি হাত ধুয়ে আসি। একটু পরে। কুহু আবারও বসে পড়ে। নুসাইবা চলে যায় রুম থেকে। সে নিচে গিয়ে আনন্দ করতে চায়। এখানে বড়দের সাথে মজা নেই, কুহুর সাথে ওভাবেই বসে রয় সৃজন। কুহু বলে, আপনি নিচে যান ভাইয়া, আমি একটু পরে হাত ধুয়ে নিচে চলে আসবো। না না, সৃজন ওকে পাত্তা না দিয়ে নিজের পকেট থেকে ফোনটা বের করে আর দুই পাশে হাত তুলে দেখিয়ে বলে। তারপর ক্যামেরা অন করে। কুহু লজ্জা পায়। সৃজন বুঝতে পেরে বলে, কুহু না না, আমি এত ছবি তুলি না ভাইয়া, প্লিজ। কিছু একটা ভেবে হাত তুলে সৃজন আলতো হেসে ছবি তোলে। একটা কথা বলে কয়েকটা ছবি তোলে সে। কুহু বলল, এবার হয়েছে, আপনি নিচে যান, আমি হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিচে আসবো। সৃজন বুঝতে পারে কুহু মেয়ে মানুষ, একটু প্রাইভেসি প্রয়োজন, তাই আর কথা না বাড়িয়ে চলে যায়। কুহু রুমের লাইট অফ করে দেয় আর নিজে ওয়াশরুমে চলে যায়। রাহাত আর সৃজন নিচে কথা বলছে, সাথে বাড়ির কিছু বড়রা উপস্থিত। সৃজন যেহেতু প্রথম এসেছে আর বেশিরভাগ মানুষগুলো কেই চেনে না, তাই সবাই তাকে ঘিরে আছে। কেননা এমন বিদেশ ফেরত সুদর্শন যে সে, এক লোক শান্তস্বরে বলে। সৃজন নম্র হয়ে ভদ্রতার সাথে বলল, ঠোঁট টিপে মেকি হাসি সৃজন। মানুষ চেনা নেই জানা নেই কত কথা জিজ্ঞেস করে। হায় রে, সৃজনের একদম এগুলো পছন্দ না। সে হাতে গোনা মানুষের সাথে কথা বলে, পরিচিত ও যাকে কাছের মনে হয়। তবুও বলল, যেহেতু তারা ড্রয়িং রুমে ছিল, সৃজন দেখে অন্তিক উপরে যাচ্ছে। সে চেনে অন্তিককে, ছবি দেখেছে ফোনে। তবে সাথে এত মানুষকে উপেক্ষা করে কি যাওয়া যায়? কিছু কথা আরো বলে বড়রা উঠে চলে যায়। তবুও সৃজনকে যেন ঘিরে আছে সবাই। কতগুলো মেয়ে এসে দুষ্টুমি শুরু করেছে। এবার সৃজন বেশ বিরক্ত হচ্ছে। রাহাতকে চোখে ইশারায় বলে বিরক্তির কথা। তাই রাহাত ছুতো দিয়ে ওকে নিয়ে বাইরে বের হয়। বেশ অনেকটা সময় পরে কুহু হাত ধুয়ে মেকআপও তুলে নিয়েছে, সাথে পরনের শাড়ি পাল্টে জামা পরেছে একটা। খট করে ওয়াশরুমের দরজা খুলে বের হয় সে। ওয়াশরুমের আবছা ক্ষীণ আলোতে ঘরটা জ্বলজ্বল করছে। তবে কুহুর চোখ স্থির বিছানায় জড়িয়ে থাকা এক জোড়া নরনারীর উপর। অন্তিকের বুকের উপর নীল পড়ে আছে। তবে আলো পড়তেই হুট করে নিলয়ই উঠে পড়ে। সরি ভাইয়া, আমি পড়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি রুমে কেউ থাকবে। অন্তিক উঠে কুহুর দিকে তাকিয়ে বলে,
কুহু ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কুহুর চোখ শীতল, শুকনো ঢোক গিলে নেয়। নিলয়ীকে অনেক বেশি উত্তেজিত ও ভীতুমুখী দেখে কুহু বলে, ইটস ওকে, সমস্যা নেই। আমি আমার লাইট অফ করা ঠিক হয়নি। অন্তিক ফোঁস করে নিঃশ্বাস নিয়ে কুহুর কাছে যেতে নিলে কুহু পিছে যায় দুপা আর বলে, ইটস ওকে, ভুল হতেই পারে, এত হাইপার হওয়ার কিছু নেই। নিলয়ী বুঝতে পারে বিষয়টা, কারণ অন্তিক কুহুর নাম নিয়েছিল। তাই এগিয়ে এসে কুহুকে বলে, কুহু আপু প্লিজ ডোন্ট মাইন্ড, মনটা খালি মনে করে আমি একটু রেস্ট নিতে এসেছিলাম, আর অন্ধকারে না দেখে ওনার উপর পড়ে গিয়েছি। ওর থেকে দূরত্ব তৈরি করে বলে, আমি বুঝতে পেরেছি, আর আমি মাইন্ড করছি না। হতেই পারে, আফটার অল উইথ বোথ আর অ্যাডাল্ট, রাইট? এটা বলে কুহু পা বাড়ায় দরজার দিকে। এখানে কেমন অস্থির লাগছে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। ফোঁস করে একটা নিঃশ্বাস নিয়ে কুহু বের হয়। পেছন থেকে অন্তিক কিছু বলার আগেই কুহু বলে, প্লিজ আমার পিছু নিও না, আই নিড সাম স্পেস। কুহু, কুহু বেরিয়ে গেল রুম থেকে আর বড় বড় পা ফেলে ছাদের দিকে চলে গেল। ওখানে কেউ নেই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে সে। সায়র ওদের কক্ষের সামনে এসে রুমে অন্তিকা নিলয়ীকে দেখে বলে, হয়েছে, কুহুর সাথে কথা বলছিলে? অন্তিক মাথা নেড়ে না করে আর সবটা বলে। সায়র নিলয়ীর দিকে তাকায়, তারপর অন্তিকের দিকে তাকিয়ে রাগে কটমট করে ওঠে। ফা- আর দাঁড়ায় না, কুহুকে অনুসরণ করে উপরে চলে যায় সে। অন্তিক পিছু নিয়ে উপরে যায়। ছাদ পুরো ফাঁকা, কেউ নেই। কুহু পানির ট্যাঙ্কের কাছে গিয়ে বড় করে নিঃশ্বাস নেয় আর বেশি বেশি করে নিজের মধ্যে বাতাস নিয়ে শান্ত করতে চায় নিজেকে। না, তার জেলাস হচ্ছে না, রাগ হচ্ছে, অনেক রাগ হচ্ছে। কেন তার সামনে এগুলো হতে হবে? আর কি রুম নেই পুরো বাসায়? তার পিছু নিয়ে সায়র এসে দেখে ছাদ ফাঁকা, কেউ নেই। কুহুকে দেখতে পেল না, ভয়, একরাশ ভয়। কুহু কোথায় গেল? সে তো কুহুকে দেখলো উপরে আসতে, তাহলে একটু এদিক ওদিক তাকিয়ে কারো অল্প ফোপানোর শব্দে তার ভয় কমে। সে ধীর পায়ে এগিয়ে যায় কুহুর কাছে। কুহুর চোখ ভেজা। সায়রকে দেখে কুহুর ঠোঁটে উপহাস ফুটে ওঠে। সে হেসে দেয়। এই হাসিতে কোনো সম্মান, মায়া বা শ্রদ্ধা ছিল না সায়রের জন্য। সায়র হাঁটু মুড়ে বসে আর ভেজা স্বরে বলে, অন্তিক এমন না, তুমি তো জানো কুহু, ও কখনো। জানতে চাই না, প্লিজ একা ছেড়ে দিন আমায়। কালকে তো চলেই যাব, তাহলে কেন আপনারা আমাকে এত কষ্ট দিচ্ছেন? কেন এমন মনে করাচ্ছেন যে এবার গেলে আর ফিরবো না আমি? কোথায় যাবে তুমি? তোমাকে যে অন্তিক। চেঁচিয়ে ওঠে কুহু আর রাগে রক্তিম হয়ে উঠে দাঁড়ায়, বলে, অন্তিক, 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 কালকে থেকে এসছি আমি, আর আপনি অন্তিক অন্তিক করে চলেছেন কেন? আমাকে কি দেখেন না? আর আপনি কে আমার লাইফ সেটেল করার? আমি কি বুঝি না? কুহু, দেখ, স্টপ ইট, আর ভালো লাগে না। আমরা এক হয়ে যাব এটাই বুঝি ভাবছেন? হব না। আমি চাই না তাকে, মুক্তি চাই। একটা ভুলই তো করেছে, শেষবারের মতো সুযোগ দেওয়া যায় না ওকে? তাচ্ছিল্য হাসে কুহু আর চেঁচিয়ে বলে, শেষবার? আর কত শেষবার আসবে ওর? কত সুযোগ দিব আমি? কত মাফ করব আমি? আমি যে ক্লান্ত, খুব করে নিজের জীবনটা সাজাতে চাই। পরিবার আমাকে ধ্বংস করেছে, একটা সুযোগ পেলাম নিজেকে গোছানোর, ওটা কেড়ে নেয়ার জন্য আপনিও এমন করছেন। সায়র তখনও কুহুকে একটু রিল্যাক্স করিয়ে বলতে চায়, বলতে দেয় না কুহু। আবারও চেঁচিয়ে উঠল, জানেন কেন ছাড়ছে আমাকে? জানেন না তো তাহলে কেন এমন করছেন? আমি কি এমনি এমনি ভেঙে পড়েছি? না, সে তিলে তিলে আমাকে ভেঙেছে। বারবার বলেছিলাম, অন্তিক আমাকে নিয়ে নাও, আমাকে নিও না। বিয়ে করে আমি আমার বাড়ি থাকবো, সে তার সিদ্ধান্তে অনড় ছিল। তারপর নিজেকে মানিয়ে নিলাম। প্রতিবার চাচির কোনো না কোনো ঝামেলায় আমাকে দায়ী করত, তাও মানিয়ে নিতাম। মনি মরে গেল, তাশাকে বিয়ে করতে চেয়েছিল, আমি ডিভোর্স চাইলাম, দিল না। আমার শেষ ভরসা, আমার ভালোবাসা, আমার মনি, যাকে ওই বাড়িতে সবচেয়ে আপন ভাবতাম, তাকে হারালাম তাদের জন্য। তবুও ওর পাগলামিগুলো দেখে আমি আবার ওর কাছে ফিরে গেলাম। ওরও বোন হারিয়েছে এটা ভেবে। কুহু থামলো একটু, তারপর আবার বলল, আমার সাথে নাটক করলো সে, বলে ভালোবাসি। হাহ, আমি বোকা, মেনে নিলাম তার ভালোবাসা।
হাতের উল্টো পিঠে চোখ মুছে কুহু বলল, জানেন লজ্জা লাগে এগুলো বলতে, তবুও বলবো, কারণ আপনার আমাদেরকে মেলানোর খুব শখ। সে আমার বিশ্বাস অর্জনের জন্য আমাকে 60 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিয়েছে, আমার সাথে ইন্টিমেট হয়েছে, একবার না, স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই কয়েকবার। বলেই কুহু ফুপিয়ে জোরে জোরে কেঁদে দিল। একটা মেয়ে একটা ছেলের সাথে এগুলো বলার থেকে লজ্জার কি কিছু হয়? হয় না তো। সায়র মাথায় হাত দেয়। কুহু আবারও বড় করে নিঃশ্বাস টানে, তারপর বলে, কেন ভাই, আমরা মেয়েরা কি এত সস্তা? আমাদের শরীর কি মাটির তৈরি না? পরে বলে সে নাকি আমাকে ভালোই বাসে না। তবু আমি একটু কষ্ট পাইনি, ওর অধিকার আছে আমার ওপর। নিজের পরিবার ছাড়লাম আমি, বাবার সাথে প্রথম এত বেশি রুড বিহেভ করেছি আমি তার জন্য। আমার অসুস্থতা নিয়ে আমি তার জন্য সারা দিন কোর্টের পেছনে দৌড়েছি। বিশ্বাস করবেন এটা? বিশ্বাস করবেন একটা কথা? অবশেষে সে আমাকে আমার পরিবারের সাথে বেইমানি করতে বলে। যখন মানলাম না, রেগে গেল, দিয়ে দিল তালাক। কেন? যদি ছাড়তেই হবে তাহলে আমাকে ব্যবহার করলো কেন? আমার শরীরের কি কোনো মূল্য নেই? ছেড়ে দেওয়ার পর কয়টা লোক অন্তিককে জিজ্ঞেস করেছে কেন বউ ছাড়লি? একজন দুইজন, কেউ জিজ্ঞেস করেনি। আমাকে করেছে অনেক। কেন করলো? কেন ছাড়লো? সমস্যা আছে আমার, 1 বছর হলো বাচ্চা হয়নি, তাই ছাড়ছে। 1 মাস বাড়িতে আম্মুকে কত মানুষ কত কথা বললো, হিসেব নেই ভাইয়া। কপালে আঙ্গুল দিয়ে ঘরে ছলো ছলো নয়নে কুহুর দিকে তাকায় সায়র। কুহু বলে, আজ আপনার আপন বোন বা পায়েল আপু হলেও কি অন্তিকের হয়ে কথা বলতেন মাফ করে দিতে আমাকে? আপনাকে আমি যখন থেকে চিনি সব সময় সম্মান করেছি, আপনি আমাকে মায়া করেছেন। জানি অনুভূতিও ছিল, এখন হয়তো নেই, তবে আপনার ব্যবহার, আপনার কথা সবকিছুই আমি ভাইয়ার মতোই করে দেখেছি, ভাইয়ের মতোই করে দেখে এসছি। তবে আজ আপনি কেন আমার সাথে অন্যায় করতে চান? পুরুষ মানুষ এত খারাপ কেন ভাইয়া? সামান্য কিছু প্রপার্টির জন্য আমাকে ইউজ করলো। আপনি বলুন কিভাবে ওই মানুষটার সাথে বাকিটা জীবন কাটানো যায়? যদিও কাটাই, আমার মন তাকে কখনো চাইবে না, কারণ বিশ্বাস ভেঙে গেলে যে জোড়া লাগে না। সায়র একটু এগিয়ে কুহুকে বলে, কখনো ভালোবাসোনি অন্তিককে? মাথা নাড়ে কুহু। না, যতবার তাকে নিজের মনে করতে চেয়েছি ততবার আমার বিশ্বাস ভেঙেছে সে। ভালোবাসার সুযোগ হয়নি। তাহলে কেন ওকে তোমাকে ছুতে দিলে? এটা কি তোমার ভুল নয়? স্বামী ছিল আমার, আর আমি শান্তির একটা সংসার চেয়েছি। ভালো না বেশে তাকে সবটা উজাড় করে দিলাম আমি। প্রতারক সে, বুঝলো না ভালোবাসলে তার জন্য কি করতাম। শুক্রিয়া খোদার যে তার প্রতি আমার মনে কোনো অনুভূতি নেই। আবারও আগের মতো বসে পড়ল কুহু। তার পাশে সায়র। এতটা সময় কুহুর এতগুলো কথা শুনেই গেল নীরবে অন্তিক দূর থেকে। সায়র কুহুর মাথায় হাত বুলিয়ে দিল। এ ছোঁয়ায় ছিল না আগের মতো অনুভূতি। এবার সত্যি সে পায়েলের জায়গায় রাখলো কুহুকে একটিবারের জন্য। তার চোখগুলো ভেজা। কুহু বিড়বিড় করে বলল, ভাইয়া, আমিও বাঁচতে চাই শান্তিতে, আর অন্তিকের কাছে ফিরে যাওয়া মানে নিজেকে দাফন করা। আমাকে আর কষ্ট দেবেন না, আমি নিতে পারবো না। আমি যতটা কঠিন দেখাই তার চেয়ে বেশি ভেঙে পড়েছি ভেতরটায়। সায়র সান্ত্বনা দিয়ে বলে, আর বলবো না, রুমে যাও, গিয়ে ঘুমাও, কালকে তো ফ্লাইট আছে কয়টায়? কুহু বিড়বিড় করে বলে, রাতে 8টায়। তাহলে তো দুপুরে বেরিয়ে পড়তে হবে। মামা মামি কখন আসবে? সকালে। অন্তিক কুহুর চেঁচিয়ে বলা কথাগুলো শুনে হাসে এক নীরব হাসি। কান্না পাচ্ছে খুব। প্রতিটি কথা এক করার পরে দেখা গেল আসলেই কি কি হয়েছে তাদের জীবনে এই 1টা বছর। কুহুকে কি একটু সময় দেওয়া দরকার নিজেকে সামলানোর? কুহু তো চলে যাচ্ছে না, আর কুহু তো তারই। একটু সময় দেওয়া দরকার ভেবে চলে গেল অন্তিক আবারও নিচে। সে তখনও জানে না তার পেঁচি যে চলে যাবে আর সুযোগ রইবে না পেঁচিকে পাওয়ার। সে তো এখনো কুহুকে পাওয়ার আশায় মনে করছে কুহু তার। সত্যি কি কুহু তার আছে? কুহু হাঁটুতে মুখ লুকিয়ে কান্না করছে। নুসাইবা আর সৃজন ছাদে এসেছে ওদের পেছনেই। তারা অপর প্রান্তে দাঁড়িয়ে শুনেছে নুসাইবা কান্না করছে। আমার বোনটাকে কত কষ্ট দিয়েছে ওই হারামিটা। ভাইয়া, ওকে নিয়ে গেলে আর আসতে দিবেন না। ওখানে একটা ভালো ছেলে ধরে বিয়ে দিয়ে দিবেন। সৃজন তাকিয়ে আছে কুহুর কান্নার দিকে। মায়াময় মুখটা। কষ্ট করেছে এত, পরিবারের মানুষগুলোর কাছে কিছুই বলল না। এগুলো কিভাবে পারে এত কিছু নিতে? পারে তো। সৃজনও কষ্ট পেয়েছে, সেটা কি কুহুর থেকে কম ছিল?
পিরিত পিরিত সবাই করে, পিরিত সামান্য নয়। কলঙ্ক অলঙ্কার করে, দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত বালা না। সখী তোরা প্রেম করিও না। সৃজন নুসাইবার দিকে তাকিয়ে বলে। নুসাইবা একটু হেসে বলে, কুহুর কণ্ঠ আরো সুন্দর। মনে হলো আমাদের সবার উপস্থিতিটাই এমন। মাথা দোলায় নুসাইবা আর বলে, উহুম, আপনি আরো বেশি খারাপভাবে ফেঁসে গিয়েছেন, কারণ কুহু ভেঙে গিয়েছে, তাকে গড়া সহজ হবে না। নুসাইবা চোখ দিয়ে টপ করে পানি পড়ে দুফোঁটা। দেখুন না সায়ের ভাইয়াকে, খুব ভাগ্যবতী হয়েও ঠকে গেল। আমি তো কিছুই না। আমি কি আশা করতে পারি নিজে চাওয়া মানুষটার? সৃজন নুসাইবার দিকে তাকাই আর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, কষ্ট তখন বোঝা যায় যখন সবগুলো এক করা হয়। কুহুর বিষয়গুলো সবার চোখে কম হলেও তার জায়গা থেকে দেখলে খুব। সবাই কি সবটা সইতে পারে? কুহু তো সয়ে নিয়েছিল। অন্তিক বুঝলো না, এখন কি কুহুরও মুভ অন করা প্রয়োজন নয়? এমন কারোর সাথে যে না পেয়ে যাবে, তাকে আর শেষ পর্যন্ত যত্ন, মায়া ও ভালোবাসা দেবে। বিয়ে বাড়ির আমেজ, কি সুন্দর হয় এই দিনের সকালটা। পায়েলকে পার্লারে নেওয়া হয়েছে, হয়তো আর একটু পরেই চলে আসবে। আর বাকিরা বাসায় সাজগোজ করতে ব্যস্ত। সকাল থেকে রেডি হচ্ছে নুসাইবা। শাকিলা বেগম আর আরশাদ শিকদার এসেছেন সকালে। কুহুর সাথে কথা বলছেন শাকিলা বেগম। কুহুর চোখগুলো হালকা ফোলা। কি রে কুহু, বিয়ে বাড়িতে এমন করে থাকবি? চোখের অবস্থা এমন কেন তোর? কিছু না আম্মু, তোমাদের ছেড়ে যাব তাই ভালো লাগছে না। দেখ মা, এটা কি ঘোরাতে চাচ্ছিস? না তো। তাহলে কেন কান্না করছিস তুই? লেখাপড়া করে আবার তো আমাদের কাছেই আসবি। সারা রাত কান্না করার পরে তো মুখের হাল বেহাল হবেই। নুসাইবার ইচ্ছে ছিল পার্লারে যাওয়ার, কিন্তু কুহুর মন খারাপ। নুসাইবাও চলে গেলে একা হয়ে যাবে। তার উপর কত আদুরে বোনটা তার চলে যাবে যে। রাহাত এসে ওনাদের এমন ইমোশনাল হয়ে বসে থাকতে দেখে বলে, কি হলো? কি হলো কি তোমাদের? কুহু, কিরে, রেডি হয়ে আয়, আমরা একটু ঘুরে যাব। কুহু কোমল গলায় বলে, ভাইয়া আমার রেডি হতে সময় লাগবে না। তোমরা কোথায় যাবে যাও, আমি যাব না। শাকিলা বেগম রাহাতকে বললেন, রাহাত, সৃজন কোথায়? আম্মু, ও রেডি হচ্ছে, এক্ষুনি আসবে। রাহাতের পিছনে তাকিয়ে থ হয়ে গেলেন শাকিলা বেগম। এ কি, সেই সৃজন ছোটবেলায় কত হ্যাংলা পাতলা ছিল। ওয়ালাইকুম আসসালাম। সৃজন বাবা, কলিজা, আয় কাছে আয়। সৃজন আলতো মুচকে হাসি আর শাকিলা বেগমের সামনে যায়। শাকিলা বেগম মুখটা দুই হাতে তুলে নেন। সৃজন লম্বা হওয়াতে ওনার ঘাড় উঁচু করতে হচ্ছে। সৃজন একটু ঝুঁকে দাঁড়ায় ওনার দিকে। ব্রু কুচকে হো হো করে কেঁদে দিলেন শাকিলা বেগম। মানে কতদিন সামনে থেকে দেখি না, কখনো ভিডিও কল করলেও আসিস না সামনে। কত বড় হয়ে গিয়েছিস। সৃজন হেসে দিয়ে বলে, শাকিলা বেগম একটু উঁচু হয়ে কপালে চুমু খায় তার। সৃজন আরশাদ শিকদারের কথা জিজ্ঞেস করলে জানতে পারে নিচে আছে। সে দেখে নুসাইবা রেডি, তবে কুহু রেডি হয়নি। মনটা বিষণ্ণতায় ছেয়ে যায় সৃজনের। এতগুলো বছর পর এমন মন খারাপ করে থাকাটা সৃজনের ভালো লাগছে না। হ্যাঁ রে কুহু, যা, চলেই তো যাবি। একটু সবার সাথে দেখা করে আয়, যা। কুহু নত স্বরে বলে। আম্মু ভালো লাগছে না, আপনারা যান ভাইয়া। সৃজনের মুখ ভার হয়, অল্প বিরক্তি ও রাগ ফুটে ওঠে, তবুও বলে, রাহাত বলে, চল কুহু, চলেই তো যাবি, একটু সবার সাথে দেখা করার দরকার।
ওরা সবাই কক্ষ ত্যাগ করে। সৃজন ও রাহাত নিচে নেমে যায়। একটু পরে কুহু আর নুসাইবা আসলে বের হবে। আশেপাশে দেখে সায়র কাজে এতটাই ব্যস্ত যে আজ আর কারোর সাথে কথা বলার সুযোগ নেই। হবেই বা কি করে? সে তো বড় ভাই পায়েলের। হাতে বিশাল এক ঝুড়ি নিয়ে বাড়ির সদর দরজায় দিয়ে প্রবেশ করে সায়র। তবে পা থামে তার নিমেষেই। সিঁড়ি দিয়ে তার পিচ্ছি নামছে। না, আজকে পিচ্ছি মনে হচ্ছে না, মনে হচ্ছে নারী। পাতলা শাড়িতে অল্প লিপস্টিক আর স্বল্প সাজ। শুকনো ঢোক গিলে নেয় সে, তবে চোখ ফেরায় না। একটু একটা মুহূর্ত চোখ সরালেই যেন মিস হয়ে যাবে নুসাইবার সৌন্দর্য তার চোখ থেকে। তবে বেশি সময় দৃষ্টি স্থির করে রাখতে পারলো না। এত বড় ঝুড়ি নিয়ে যে দরজায় মানুষগুলোর পথ আটকে আছে। পেছন থেকে কয়েকজন মানুষ ঝাড়ি দিতেই সায়র সরে দাঁড়ায়। নিচে নেমে আসে নুসাইবা, সাথে কুহু, সৃজন, আর চোখে একবার কুহুকে দেখে নেয়। একই সাজ, লিপস্টিকও তো দিল না ঠিক মতো। তাহলে এটা কি সাজ হলো? তবুও ভালো লাগে। কোথায় যাব আমরা? কুহুর প্রশ্নে রাহাত উত্তর করলো, এদিকে আশেপাশে একটু ঘুরে দেখবো সৃজনকে। ও তো কত বছর গ্রাম দেখে না, তাই। ও আচ্ছা ভাই, নুসাইবা কুহুর হাতের ফাঁকে নিজের হাত দিয়ে বলে। চল। কুহু হালকা হাসে। কুহুর খুব চিন্তা হয় নুসুর জন্য। কুহুর জীবনটা কত এলোমেলো, না জানি নুসাইবারও এমন হয়ে যায় জীবনটা। বাসা থেকে বের হয়ে তারা আশেপাশে ঘুরতে চলে গেল। গ্রামের পরিবেশ, দুপুরের গরম আমেজে নিঃশ্বাস নেওয়ার বিষয়টা দারুণ খুব। সৃজন অনেক বছর পরে এসেছে দেশে। শ্যামপুরুষ কপালে অল্প ঘামগুলো চিকচিক করছে। নুসাইবা ফোন নিয়ে কুহুকে বলছে ছবি তুলে দিতে। কুহু মুখে নরম হাসি টেনে ফোনটা নিয়ে নেয়। ভাইয়া তোমরা আগাও, আমরা আসবো পেছনে। রাহাত আর সৃজন ওদেরকে দেখে এগিয়ে যায় সামনে। তারাও সেদিকে গিয়ে ছবিই তুলছে। গ্রামে এসে স্মৃতি না নিয়ে গেলে কি হয়? নুসাইবা পোজ দেয় আর বিড়বিড় করে বলে, কুহু, সৃজন ভাইয়া হ্যান্ডসাম না? মাথা দুলায় কুহু আর বলে, ভালো তো। তোর মুভ অন করা দরকার। আজকে চলে যাবি আর গোমরা মুখ হয়ে আছিস। আমি তো করেছি, তোরা বুঝতে পারছিস না? কিভাবে করলি? মুখটা ম্যাচার মতো করে রেখে। বলতে থাকা মুখটা, চলতে থাকা হাতটা থেমে গেল কুহুর। নুসাইবা বুঝলো কি বলেছে। একটু থেমে কুহু আবার ওর ছবি তুলতে তুলতে বলল, ওইদিকে দাঁড়াও, এখানে ভালো লাগছে না। নুসাইবা ছবি তোলা বন্ধ করে কুহুর কাছে এসে বলে। ছবি কেমন তুললি? কুহুর হাত থেকে ফোনটা নিয়ে একটা একটা করে ছবি দেখতে থাকে আর বলে, যে মূল্য দিল না তোর, তার দেওয়া নামের এত মূল্য যে তোর চলতি কাম থেমে যায়। সত্যি কি ভালোবাসিস না? আর যদি সত্যি এমন হয়, তাহলে অন্য কাউকে যে তোকে আপন করতে চাই তাকে সুযোগ দে। কুহু হাসে। এই হাসিতে তাচ্ছিল্য ও অবজ্ঞা ছাড়া কিছুই নেই। ধরে রেখেছে মানে? রাহাত আর সৃজন ওদেরকে আসতে দেখে দাঁড়ায়। কাছে আসতেই রাহাত বলে, দেখি কি ছবি তুলেছিস। ফোনটা নিয়ে দেখে এক এক করে ওদের এত সময় তোলা ছবিগুলো। রাহাত বলে, কুহু, তুললি না কেন? সামনে এগোতে এগোতে কুহু বলে, আধা ঘন্টার বেশি না, বলে দিলাম। বাসায় গিয়ে আমি সবার সাথে দেখা করব, সময় কম। নুসাইবা আর রাহাত ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে নেয়, কিন্তু সৃজন ওর পিছু নিয়ে হাঁটে। নুসাইবা ও রাহাত ও ওদের পিছু আসতে থাকে। কুহু সৃজনের দিকে তাকিয়ে বলে, এখন গেলে কলেজে ভর্তি হতে পারবো ভাইয়া? হেঁটে হেঁটে সৃজন বলে, আমাকে দেখে আপনার এমন মনে হয় যে ঘুরবো ফিরবো? পড়তে যাচ্ছি, পড়বই তো। চলতে চলতে থামে পা। কুহুর চোখ মিলে সামনে থাকা একটা মেয়ের চোখের সাথে। তবে কুহু এড়িয়ে যেতে না চায়। নীলই এগিয়ে আসে তড়িৎ বেগে আর বলে, আপু, আপু দাঁড়ান প্লিজ। এটা বলেই কুহুর সামনে এসে দাঁড়ায়। সৃজন মেয়েটিকে দেখে নেয়। রাহাত আর নুসাইবাও আসে। কুহু স্পষ্ট কিন্তু নরম স্বরে বলে, বলুন।
আপু কালকের কথাটা প্লিজ আপনি মাইন্ড করবেন না, আমি সত্যি। গলা খাকারি দেয় কুহু। আপনি ভুল ভাবছেন, আমি মাইন্ড করিনি একটু। আর একটা ড্রেসই তো, সমস্যা নেই। নিলয়ই ভ্রু কুচকে নেয়। কিসের ড্রেস? সে তো রাতের কথা বলছে। কুহু কথাটা কাটাতে চায়, কারণ সে এগুলো চায় না কেউ শুনুক। নিলয়ই কিছু বলার আগেই নুসাইবা বলে। কি হয়েছিল কাল? কুহু ফোঁস করে হেসে দেয় আর বলে, কালকে ওর সাথে ধাক্কা লেগে আমার ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছিল রে। ওটার জন্য কাল থেকে সরি বলছে। রাহাত বলে ওঠে, আপনার কি ধাক্কা খাওয়ার রোগ আছে নাকি? কালকে দেখলাম অন্তিকের সাথে ধাক্কা খেলেন, এখন আবার কুহুর সাথেও। সারাদিন কি ধাক্কাই খান? আপনার মনে হয় খাবার খাওয়া লাগে না, ধাক্কা খেয়েই পেট ভরে যায়। নীল ভ্রু কুচকে নিল আর বলল। এক্সকিউজ মি, কি বলতে চান? কুহু ফোঁস করে বলে, আপু আপনি যান, সমস্যা নেই, হতেই পারে। আমি বুঝি এগুলো নর্মাল। আমি নীল রাহাতের দিকে কটমট করে একবার তাকিয়ে আবার কুহুকে বলে। আপু আবার সরি, আমি ইচ্ছা করে করিনি। কুহু মাথা নাড়ে আর বলে। চলো সবাই প্লিজ, না হলে আমি বাড়ি চলে যাব। সৃজন বলে ওঠে, নীল কুহুর দিকে তাকাই একটু। কুহু কিছু বলছে না, তবে এটা বুঝতে পেরেছে কুহু চায় না এগুলো কেউ জানুক। নীল বিদায় নিয়ে চলে যায়। রাহাত বলে, চলো তোমাদের নিয়ে ওই দিকের পুকুরে যাই। নুসাইবা বলে, ও, নৌকা আছে, আমি জানি, আগেরবার এসেছিলাম তখন দেখেছি, তবে উঠতে পারিনি, এবার উঠবো। সৃজন মৃদু হাসে। কুহু নীলকে দেখে মনে আবার বিষণ্ণ হয়ে যায়। সৃজন ওর মুখ দেখে আন্দাজ করতে পারে কিছুটা মন খারাপ, তাই বলে, কুহু আর কি বলবে, সবার কথাই রেখে হাঁটতে থাকে। সে বলেছে আধা ঘন্টা, এরা তো আধা ঘন্টা যেভাবেই কাটাক তাতে কি আসে যায়। এমনিতেও পুকুর পাড়ের বাতাসে অন্যরকম আভাস মনকে প্রফুল্ল করে তোলে। আর তো আসা হবে না, তাই একটু মজা করাই যায়। পুকুর পাড়ে এসে পরিকল্পনা অনুযায়ী নৌকাও পেয়ে গেল, তবে মালিক নেই। রাহাত আর সৃজন পরে চিন্তায়। রাহাত বলল, দাঁড়াও দেখে আসি ওই বাড়িতে। সৃজন ও রাহাত চলে গেল। কুহু আর নুসাইবা দাঁড়িয়ে আছে চুপচাপ। একটা বড় শ্বাস নিয়ে নিল কুহু। গ্রামের এই পরিবেশগুলো বেশ সুন্দর ও মন ভোলানো। নুসাইবা ও প্রাণভরে নিঃশ্বাস নিয়ে নেয়। কুহু পুকুরের নীরব পানি, মৃদু বাতাসের শব্দগুলো, আহ শান্তি। না জানি কতদিন এগুলো থেকে বিচ্ছিন্ন হচ্ছে সে। সৃজন পেছন থেকে দেখছে। লম্বা লতানো চুলগুলো কোমর ছুঁই ছুঁই কুহুর। সাজ না থাকলেও মোহনীয় লাগে তাকে। সৃজনের মন খুশি, কুহু যে তার সাথে যাবে আজকে। তারপর তারপর কি সব ঠিক হয়ে যাবে? আস্তে আস্তে সামনে আসে সে, আর হাস্য উজ্জ্বল মুখে কুহুর দিকে তাকিয়ে বলে, রাহাত আসছে, চলো আমরা চড়ে বসি। নুসাইবা লাফিয়ে ওঠে খুশিতে, তারপর বলে। যদি পড়ে যাই? সৃজন স্বাভাবিক হয়ে বলে। পড়বে না, ভাইয়া আছি তো। বলেই ঘাটে নামে সবাই। সৃজন লাফিয়ে নৌকায় চলে। এর মধ্যে রাহাতও চলে এসেছে। মালিকের শরীর ভালো না, আমাদের নৌকা চালাতে হবে। আমি অত পারি না কিন্তু। সমস্যা নেই, আমি আর তুমি মিলে চালিয়ে নেব। নুসাইবা ভয় পেয়ে বলে, ওরে বাবা রে বাবা, আমি যাব না, তোমরা পারো না। পরে দেখা গেল এই বয়সে আমি পানিতে ডুবে মরে যাব। আমি নাই ভাই, তোমরাই যাও। হো হো করে হেসে দেয় সবাই। এবার কুহুও হাসে। রাহাত বলে, তোকে পুকুরের মাঝে নিয়ে ফেলে দেব। আমি যাবই না। সৃজন নরম স্বরে হেসে বলে, নুসু আসো, মজা করলাম, ছেলে মানুষ এটুকু পারবো না। সত্যি পারেন তো? মাথা নাড়ে সৃজন। রাহাত উঠতে নিলেই সৃজন বাধা দিয়ে বলে, ওয়েট, কষ্ট করে আমি মাঝি নাও চালাবো, আপনারা কিন্তু জলপথের মজুরি দিবেন। রাহাত হেসে দিয়ে বলে, ওহে, তাহলে কিন্তু আমি চালাবো না। ঠিক আছে, আমি একাই চালাবো, তবে মজুরি দিয়ে উঠতে হবে। রাহাত পকেটে হাত দিতেই সৃজন বলে, ওয়েট, এটা না মজুরি, আমি অন্য কিছু চাই। তো রাহাত ভ্রু কুঁচকে বলে। কি? সৃজন কানের কাছে আলতো স্বরে কিছু একটা বলে। রাহাত ফিচেল হেসে দিয়ে বলে, মানে কি? আম্মু মানবে না? মানবে মানালেই, না হলে নৌকা ভ্রমণ ক্যান্সেল। ওকে। নুসাইবা উঠতে নিলেই সৃজন বলে, আমার মজুরি। আমি কি দেব? আমার কাছে কি আছে? ঠিক আছে, তোমার কাছে পাওনাটা সিক্রেট, কল দেব তখন বলবো, ওকে?
ওকে। বলেই নুসাইবা হাত বাড়ায়। সৃজন হাত বাড়িয়ে দেয় নুসাইবার দিকে। নুসাইবা উঠে পড়ে। কুহুর সামনে আসলে সৃজন হাত বাড়িয়ে দেয়। কুহু বলে, আমার থেকে নেবেন না, ওদের থেকে নিলেন? সৃজন মাথা দোলায় আর বলে। কুহু বিনা বাক্যে নৌকায় চড়ে বসে। সবাই সুন্দর করে বসে এক কোনায় সৃজন আর রাহাত, অন্য পাশে কুহু আর নুসাইবা হাতে বড় দাঁড়টা নিয়ে প্রস্তুতি নেয় সৃজন। নুসাইবা বলে, পারেন তো? ফেলে দিয়ে না আবার। সৃজন হাসে। তারপর রাহাত বাঁধ খুলে দিতেই চলতে লাগে নৌকা। দুপুরবেলা আধো রোদ আকাশে, তবে মেছেগুলো তাকায় তা তাদের ছুতে বেশ সময় লাগছে। সৃজন হাসে দিয়ে সুর তোলে। সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা। সখী গো আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। প্রেমের ঘাটে পারাপারে দরাদরি নাই, মনের বদল মন দিতে হয়। ওহো। বলেই চেঁচিয়ে ওঠে নুসাইবা। কুহু গান শুনে মন দিয়ে কণ্ঠটা দারুণ। নির্লিপ্ত চোখে দেখে সৃজনকে, যে এখন কুহুর দিকেই তাকিয়ে আছে। রাহাত খুক খুক করে কেশে দেয়। কুহু চোখ ফেরায় আর একটা দীর্ঘশ্বাস নিয়ে নেয়। সৃজন আলতো হেসে আবারও নাও চালাতে থাকে। সায়র, তোর সাথে আজকেই কথা নেই, কালকে আসিস, তোর কথা শুনবো। অন্তিক বিরক্ত হয় কখন থেকে কথা বলেই চলেছে, তবে সায়র কিছুই বলছে না। শুধু একটাই কথা, কালকে কথা হবে। সমস্যা কি? জানিস না? সেজন্যই তো বলছি আমি ওকে চাই। আবার মানলাম তো নিজের ভুল। তালাক জিনিসটা কি সহজ এত? আমি কিন্তু প্রথমে বিষয়টা তুলিনি। তোর বলাটা জোর বেশি। ভুল শুধরানোর তো সুযোগ আছে। আমার মনে হয় ওকে তোর সময় দেওয়া দরকার। সায়র আবারও চলে যায় সামনে থেকে। অন্তিক পেছন থেকে ডেকে বলে, অ্যাটলিস্ট বল এখন কোথায়? জানি না। অন্তিকের ফোনে কল আসে, তাই আর কথা বাড়ায় না সে। কলটা রিসিভ করতেই মুখভঙ্গি পাল্টে যায় তার, আর হনহনিয়ে বের হয়ে পড়ে। নীলই আসছিল বাসায় তখন। অন্তিককে দেখে কালকের জন্য সরি বলতে যাবে, কিন্তু অন্তিক খুবই তাড়াহুড়ো করে বের হয়ে যাচ্ছে। নীলইর দিকে এক পলক তাকালো উঠোনে। অন্তিক অতঃপর দৌড়ে বেরিয়ে গেল। সায়র উঠোনে চলে গিয়েছিল। অন্তিক ওর কাছে গিয়ে বলে, প্রবলেম হয়ে গেছে, যেতে হবে। ভ্রু কুচকে সায়র। কি হয়েছে? পরে বলবো। প্লিজ ওকে আমার হয়ে একবার বুঝিয়ে দে। আর কাউকে বলার মতো নেই আমার, প্লিজ। অন্তিকের কণ্ঠ শীতল তবে চিন্তিত। তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। পিছনে নীলই আর সায়র তাকিয়ে আছে ওর যাওয়ার দিকে। অতঃপর সায়র আবারও নিজের কাজে মন দিল। অন্যদিন হলে যেতে পারত, কিন্তু আজকে পায়েলের বিয়ের কাজ খুব। নীলই ঠোঁট বাঁকিয়ে ভেতরে চলে যায়। শাকিলা বেগম ফাহমিদা বেগমের সাথে হাতে হাতে সাহায্য করছেন আর কষ্ট প্রকাশ করছেন আজকে। নীলও ওনাদের কাছে গিয়ে দাঁড়াতেই ফাহমিদা বেগম ওকে দেখে হেসে দিলেন। নীলও ওনাদের কাছে গিয়ে হাতের কাজ নেয় একটা টান দিয়ে। করতে করতে বলে, আব্বু তো সারাদিন আর কাজ, আজকেও নাকি কাজ আছে, তাই আসলো না। ফাহমিদা বেগম হেসে বললেন, নীল গাল বাঁকিয়ে বলে, কাকি আপনি কি যে বলেন, কিছুদিন পরে রিত এর সাথে কলেজে গিয়ে সরাস চাকরি করে নিজে উপার্জন করব, দেখে নিন। শাকিলা বেগম আলতো ঠোঁটে হাসেন আর বলেন। এটা কে? ফাহমিদা বেগমও হেসে হেসে বলেন, শাকিলা বেগম গালে হাসেন আর নিলয়ের দিকে অল্প ঘাট চোখে তাকিয়ে নরম স্বরে বলেন। ওর মা আসে নেই? নিলয় একটু চুপ হলো। ফাহমিদা বেগম বললেন, শাকিলা বেগম যেন আকাশ থেকে পড়লেন। ইস, কি মিষ্টি মেয়েটা, আর এমন অবস্থা জীবনের। আহারে নসু, কুহুর মতো মায়া লাগে মুখটা। থাক মা, তোমার মা নেই তো কি হয়েছে? যার এক মা যায় তার জন্য হাজারটা মা উপস্থিত হয়।
নীল হেসে দিয়ে বলে, উনি না গেলে তো কাকি আমাদের এত মায়া পেতাম না। তাই ভালো হয়েছে উনি গিয়ে, আমার আফসোস নাই। সবাই সুখী হওয়ার অধিকার আছে। এগুলো ছাড়ো, আমার মেয়ে আর ছেলেরা আসলেই ওদের সাথে পরিচয় করিয়ে দিব। আমার বড় মেয়ে আজ পড়তে ফ্রান্স চলে যাবে খালার কাছে, তবে ছোট মেয়ে তুমি যেই কলেজে যাবে ওইটাতেই পড়ে। ওর সাথে পরিচয় হলে তোমারও ওদিকে সুবিধা হবে। ঠিক আছে কাকি। ফাহমিদা বেগম বলে, নীলও হয়তো ক্ষুধে পেয়েছে তাই উঠে চলে গেল খেতে। ও চলে যেতেই ফাহমিদা বেগম বললেন, শাকিলা বেগম ফোনটা বের করে রাহাতের নাম্বার ডায়াল করলেন। কয়েকটা কল হতেই রিংটোনের শব্দ আসে কাছ থেকেই। ওরা বাসায় চলে এসেছে। সবাই অল্প খুশি খুশি। ওরা উপরে যেতে নিলে শাকিলা বেগম আটকে বললেন, আগে খেয়ে আয়, তারপর উপরে যাবি। ওরা সবাই আর ভেতরে যায় না, কারণ সৃজনও বলেছে এদিকে লেট করা যাবে না। আর কুহুও একটু সময় নিবে সবার সাথে কথা বলতে। বিকেলের আমেজ, পায়েলের বিয়ে সম্পন্ন হয়েছে কখন যেন। এখন বিদায়ের পালা। স্বামীর বাড়ি বেশ দূরে হওয়ায় তাদের তাড়াতাড়ি বের হতে হবে। বিদায় বেলা পায়েলের কান্নায় বাড়ির সবারই চোখ ছলছল করছে। ছোট বড় সবার যেন ক্রন্দন আটকানো দায়। তবু মেয়ের ভাগ্যটাই এমন, সারা জীবন নিজের প্রথম পরিবারের সাথে থাকতে পারে না। একদিন না একদিন বিদায় দিতে হয় দ্বিতীয় পরিবারের সাথে। পায়েলের বিদায়ের পরেই সৃজনের তাড়া পড়ে। সে খুব তাড়া দিচ্ছে কুহুকে, কারণ এমনি লেট হয়ে গেছে আর লেট করা যাবে না তো। কুহু রুমে গিয়ে বসে একা একা হো হো করে কেঁদে দিল। সবাই নিচে, কেউ তো নেই তার সাথে। একা একা কিছু সময় কান্না করে সে। লাগেজটা হাতে নিতে গেলে রাহাত সেটা নিয়ে নেয় আর বলে, কান্না করিস কেন? মাত্র তো 2 বছর, তারপর আবার চলে আসবি। পায়েলকে দেখে সারা জীবন জন্য চলে গেল। কুহু রাহাতকে জড়িয়ে ধরে হো হো করে কেঁদে দিল। রাহাতের ভিতরটা দুমড়ে মুচড়ে পড়ছে। নুসাইবা ছোট, তবে কুহু ছোট হলেও তার সাথে অনেক কথা রাহাত বলেছে। কুহু বন্ধুর মতো সব শুনেছে। আজ বোনটা কত দূরে চলে যাবে ভাবতেই কলিজাটা কাঁপে। তবু সান্ত্বনা দেওয়ার জন্যে বলে, কাঁদিস না, শোন আমার কথা। কষ্টের দিকে বারবার তাকালে চোখে শুধু অন্ধকার জমে। তাই যেটুকু আলো এখনো বেঁচে আছে সেটার দিকে ফিরে তাকাতে শেখ। নিজেই নিজের সুখের ঠিকানা খুঁজে নিতে হয়, নইলে দুঃখের জাল একসময় ঘিরে ফেলবে তোকে। তখন আর সুখ খুঁজেও পাবি না। কুহু রাহাতের মুখের দিকে তাকিয়ে বলে, লাগেজ নিয়ে নিচে নামার সময় শাকিলা বেগমও কুহুকে ধরে কান্না করে দিলেন। ফাহমিদা বেগমের ননদ এগুলো দেখে মুখ বাঁকায় আর বিড়বিড় করে বলে, কেউ ওনাকে তেমন প্রাধান্য দিলেন না, কারণ ওনার স্বভাবই এমন। ফাহমিদা বেগম কুহুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললেন, সবাই মন খারাপ করে আছে। সৃজন শুধু তাকিয়ে আছে কুহুর দিকে। কুহু তার সাথে যাচ্ছে। এটাই কি সুখ নয় তার জন্যে? আরশাদ শিকদারও কিছুক্ষণ কান্না করলেন নিজের মেয়েকে বুকে নিয়ে। এবার সৃজন হাত ঘড়িতে তাকায়। দেরি হয়ে যাচ্ছে তাদের, না চাইতেও বলে, আসো কুহেলিকা, এবার বের হতে হবে। কুহু হেঁচকি তোলে। সায়র এসে দাঁড়ায় ওখানে। কুহুকে দেখে মুচকি হাসে। কুহুও বিনিময় একই রকম হাসে। কুহু দাদুর কক্ষে যায়। সৃজনের থেকে হাতের ইশারায় অল্প সময় নিয়ে সৃজন চোখে সায় দেয়। দাদু অবরি, কোথায় তুমি? বাথরুম থেকে সদ্য অজু করে বের হয়েছেন উনি। কুহুকে দেখে আলতো হাসেন। কুহু ওনার কাছে গিয়ে হাত ধরে বলে, গেলাম, দোয়া করে দিও। কুহুকে বুকে জড়িয়ে নিলেন উনি। পিঠে আলতো হাত দিয়ে আদর করে বললেন, পিছনে ফিরে তাকাবি না, মনে রাখবি যে সুখ একবার কেড়ে নেই তার কাছে সুখ পাবি না কখনো। কুহুর চোখ দিয়ে দুটো পানি গড়িয়ে পড়ে আবার। ওনাকে ছেড়ে হাতের উল্টো পিঠে চোখ মুছে নিল কুহু। ভালো করে থেকো, নিজের যত্ন নিও। দরজার সামনে থেকে আবারও শব্দ আসে সৃজনের। কুহেলিকা, দাদুও প্রতিপক্ষ ডেকে উঠলেন। ছেলে ভিতরে আসো।
সৃজন এসেছে পরে, এই কক্ষে আসেনি আর না ওনার সাথে দেখা করেছে। সৃজনের ঘরে প্রবেশ করতেই উনি থমকে তাকিয়ে থাকেন সেকেন্ড খানিক। মাশাল্লাহ, পুরুষ হবে এমন, তাহলে মানুষ গলবে। সৃজন ওনাকে সালাম করে, উনি সালামের উত্তর দিয়ে বলেন, তোমার সাথে যাইবো। সৃজন মৃদু হেসে দিয়ে বলে, জি। শোনো ছেলে, মেয়েরা মানুষও দেখে, শুনে রাখবা। দূর দেশে চিনে না কিছু, মনে রাখবা। ওর কিন্তু তোমরা ছাড়া কেউ নাই ওইখানে। সৃজন মাথা নাড়ে, সবকিছুতে সায় দেয়। উনি আবার বলেন, মাইয়া কষ্ট করছে অনেক, বুঝলা? আর কষ্ট দিও না। আমি মনে করি সুখী না হতে পারলে দুঃখী হওয়ার মানে হয় না। স্বাভাবিক হয়ে থাকতে দিও। জি দাদু, দোয়া করবেন আমাদের জন্য। ওই পলা আমাদের কি, দুইজনকে জুরুকে, দুইজন আলাদা, বুঝলা? ওর জন্য দোয়া করে দিয়েছি, তোমার জন্য করে দিব। জি দাদু, আমাদের এবার বের হতে হবে। আচ্ছা যাও, যা কুহু ভালো যা কুহু ভালো করে লেখাপড়া কর, আর ওই গদ্যবটার কথা ভাবিস না। এই পর্যায়ে কুহু হেসে দেয়, সাথে সৃজনও। ওরা বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। রুম থেকে বের হয়ে দেখে ওদের লাগেজ গাড়িতে রেখে দেওয়া হয়েছে অনেক আগেই। নুসাইবা কুহুর উপর ঢুলে পড়ে নিমেষেই। দূর থেকে নিলই এগুলো দেখছে। ইস, কত মায়া সবার পরিবার নিয়ে। চলে যেত সে, তবে শাকিলা বেগম বলেছিলেন কুহু যাওয়ার পরে যেতে। গাড়ির ঠিক কাছে আসে তারা। আচানক বাইক এসে থামে খানবাড়ির সামনে। অন্তিক তড়িৎ বেগে নামে, একবার কুহুর দিকে তাকায়, তারপর সায়রের কাছে গিয়ে বলে, কতগুলো কল দিলা না তোকে? সায়র খুশি হয়। অন্তিক কুহুর জন্য এসেছে, ভালোই হলো। আমার ফোন তো। বাদ দে, নীল কোথায়? কথাটা বিধলে সায়রের। কুহু চলে যাচ্ছে আর অন্তিক নিলয়কে খুঁজে চলেছে, ওর জন্য কল দিয়েছে। সায়র মুখ খোলার আগেই অন্তিক নিলয়কে দেখে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে আছে। আর কথা বাঁচায় না অন্তিক, নিলয়ের কাছে চলে যায়, আর কিছু বলতে থাকে। নিলয়ের চোখ ছলছল করে ওঠে। অন্তিক আবারও বাইকের দিকে চলে যায়, আর নীল এবার তার পিছু। দেখেই মনে হচ্ছে নীলকে নিয়ে কোথাও যাবে সে। কুহু সামনে এসেও থামলো না। অন্তিক শুধু এক পলক তাকালো কুহুর ক্রন্দনরত মুখটার দিকে, তারপর নিলয়কে পেছনে বসিয়ে চলে গেল। কুহুর কলেজায় যেন কেউ হাতুড়ি দিয়ে ধরাম ধরাম করে আঘাত করছে। এমন নয় যে কুহু চাই অন্তিক কথা বলুক, একটা বার তো ভালো করে তাকালোও না অন্তিক। কুহুকে এমন নীরব দেখে সৃজন ওর দিকে ঝুঁকে বলে, হোয়াটস গন ইজ গন, ফোকাস অন বিল্ডিং ইউর ফিউচার। নিষ্পলক তাকিয়ে থাকে সৃজনের মুখের দিকে কুহু। অতঃপর অল্প হেসে গাড়িতে উঠে পড়ে। গাড়ির দরজার সামনে এসে সবাই বিদায় দেয়, তার চোখগুলো দিয়ে অঝোর পানির স্রোত। সৃজন সবার থেকে বিদায় নিয়ে সামনের সিটে বসে। রাহাত যাওয়ার কথা ছিল, তবে কোনো এক কারণে যাবে না এয়ারপোর্টে সে। কেউই যাবে না, রাত হয়েছে তাই। গাড়ি চলে নিজ গতিতে এগিয়ে। কুহু একটু দূর যেতেই আবারও কান্নায় ভেঙে পড়ে। গাড়ির ফ্রন্ট মিররে কুহুকে দেখছে সৃজন, তবে আজকে কুহুর কান্না ভেজা তাকে তেমন পীড়া দিচ্ছে না। একটু খুশি, একটু ভালো লাগা। তবু বেশি সময় কান্না করলে যে কুহু অসুস্থ হয়ে পড়বে, যেহেতু সে সামনে ছিল, তাই আস্তে করে বলে, কুহেলিকা, আর কান্না করো না। আম্মু তোমার ফোলা চোখ দেখে কষ্ট পাবে তো। কুহু থামে না। সৃজন ড্রাইভারকে বলে, আঙ্কেল একটু সাইড করুন। ড্রাইভার গাড়িটা সাইড করে থামাতেই সৃজন সামনে থেকে নেমে কুহুর কাছে পিছনে এসে বসে। কুহু ফুপাচ্ছে। গাড়ি আবারও চলতে থাকে। সৃজন কুহুর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, এ তো কান্না করছো কেন? আম্মুকে বোঝাবে যে আমি তোমাকে আবার থাপ্পড় দিয়েছি। কুহু ওর দিকে তাকায়। সৃজন হাত সরিয়ে নেয় আবার। কুহু সোজা হয়ে বসে, নীরবে চোখের পানি ফেলে। জানালার কাছ দিয়ে বাইরে তাকিয়ে থাকে কুহু। সৃজন অল্প ক্ষীণ শব্দে বলে, তুমি কি কোনোভাবে অন্তিক? উল্টাপাল্টা বলবেন না, ওর জন্য কান্না করার প্রশ্নই ওঠে না। রুডলি কথা বলে কুহু। সৃজন সোজা হয়ে গাড়ির সিটে হেলান দিয়ে বসে আর বলে, দেখো, অনেক সময় আমরা যাকে চাই না তার করা ব্যবহারকেও গুরুত্ব দেই। তাই নিজেকে বোঝাও কুহেলিকা, যে তোমাকে চায় না তার জন্য কিসের কষ্ট? তোমাকে চাওয়ার মানুষ কি আর নেই? গড়িয়ে পড়া চোখের নোনা জল হাতের উল্টো পিঠে মুছে দিয়ে কুহু বলে, চাওয়ার মানুষ হাজার থাকলেও অপূর্ণতার পূর্ণতা সবাই হতে পারে না।
সৃজন দীর্ঘশ্বাস নিয়ে নেয় আর চোখ বুজে বলে হতাশার স্বরে, এটা কি আমার থেকে বেশি বোঝো? তুমি তো ভালো না বেশি এটা বলছো, আর আমি যে ভালোবেসেও নিজেকে পূর্ণ করতে পারলাম না।